আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। শুরুতেই সংবাদ শিরোনাম। বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ ও পূর্ব তিমুর একসাথে কাজ করবে। যৌথ সংবাদ সম্মেলনে দুদেশের শীর্ষ নেতা চুক্তি ও সমঝোতা স্মারক সই। সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাবেন মহার্ঘ ভাতা, বললেন জনপ্রশাসন সচিব। পদবঞ্চিত ৭৬৪ জনকে দেয়া হবে উচ্চ পদমর্যাদার আর্থিক সুবিধা। উচ্চ আদালতের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অসদাচরণের অভিযোগের প্রাথমিক তদন্ত শেষ। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সিদ্ধান্ত নিতে রাষ্ট্রপতির কাছে সুপারিশ। গাজীপুর ঢাকা রুটে বিআরটিসির এসি বাস চালু, ২ জোড়া কমিউটার ট্রেন সার্ভিসের উদ্বোধন। যাতায়াত স্বস্তিদায়ক হবে, জানালেন সড়ক ও সেতু উপদেষ্টা। এবং কাল মহান বিজয় দিবস, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। নিরাপত্তা জোরদার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে পূর্ব তিমুর ও বাংলাদেশের সম্পর্ক আরও সমৃদ্ধি হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টার কার্যালয়ে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তার সাথে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। আন্তর্জাতিক সকল ফোরামে পূর্ব তিমুরের সমর্থন চান ডক্টর ইউনুস। ডক্টর ইউনুসকে বন্ধু ও মেন্টর আখ্যা দিয়ে তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা বলেন, বাংলাদেশের অংশীজন হিসেবে পাশে থাকবে তার দেশ। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। ৪ দিনের সফরের দ্বিতীয় দিনে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তাকে গার্ড অফ অনার দেয় ৩ বাহিনীর একটি চৌকস দল। এরপর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। দুই দেশের সম্পর্কের উন্নয়ন, বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি ও ভিসা সহজ করার বিষয়ে আলোচনা হয়। স্বাক্ষরিত হয় কয়েকটি চুক্তি। যৌথ সংবাদ সম্মেলনে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সকলের সামনে নিজেদের দীর্ঘদিনের পুরনো বন্ধু হিসেবে পরিচয় তুলে ধরেন। এ সময় প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা বলেন, ডক্টর ইউনুস আমার বন্ধু ও মেন্টর। জন এফ কেনেডি, মহাত্মা গান্ধীর মতো বিশ্বব্যাপী পরিচিত নেতৃত্ব পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের উন্নয়নে অংশীদার হিসেবে পাশে থাকবে পূর্ব তিমুর। অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাংলাদেশকে আমরা সহযোগিতা করতে পারি। বাংলাদেশের ব্যবসায়ীদের বলবো, আমাদের দেশ সফর করুন এবং কি ধরনের ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা যায় তা পর্যবেক্ষণ করুন। ডক্টর ইউনুস বলেন, প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা মাইক্রো ক্রেডিটের অনেক বড় ভক্ত। বিগত শেখ হাসিনা সরকার আমাকে যেন হয়রানি করতে না পারে সেজন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে সমর্থন আদায়ে ভূমিকা রেখেছেন তিনি। আন্তর্জাতিক সকল ফোরামে পূর্ব তিমুরের সমর্থন চায় বাংলাদেশ। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সাথে আলোচনায় পূর্ব তিমুর আমাদের সহযোগিতা করবে। বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে আমাদের সম্পর্ক আরো সমৃদ্ধ হবে। ৫৪তম বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে আসায় পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে এ সময় ধন্যবাদ জানান ডক্টর ইউনুস। এর আগে হোটেল সোনারগাঁয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠক করেন হোসে রামোস হোর্তা। এদিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করবেন তিনি। এর আগে ৪ দিনের সফরে শনিবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন তিনি। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেবে অন্তর্বর্তী সরকার। কর্মকর্তা কর্মচারীদের আলাদা স্ল্যাব থাকবে। কত শতাংশ দেয়া হবে তা ঠিক করবে এই সংক্রান্ত কমিটি। এসব তথ্য জানান জনপ্রশাসন সচিব মুখলেসুর রহমান। এছাড়াও পদবঞ্চিত ৭৬৪ জন সরকারি কর্মকর্তাকে উপরের গ্রেডের পদমর্যাদায় আর্থিক সুবিধা দেয়া হবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। সরকারি চাকরিকে বলা হয় সোনার হরিণ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাঘ খেয়ে ফেলছে এই হরিণকে। তাই দীর্ঘদিন থেকে বেতন বাড়ানোর দাবি জানিয়ে আসছেন প্রায় ১৫ লাখ সরকারি আধা সরকারি চাকরিজীবী। সবশেষ ২০১৫ সালে বেতন বাড়ানো হয়।
5 বছর পর পর নতুন পে স্কেল দেবার কথা থাকলেও তা কার্যকর করেনি বিগত সরকার। তার বদলে বছরে 5% ইনক্রিমেন্ট পাচ্ছেন তারা। জিনিসপত্রের দাম শতকরা 10 টাকা বেড়ে যাওয়ায় 5% ইনক্রিমেন্ট দিয়ে কুলিয়ে উঠতে পারছেন না সরকারি কর্মচারীরা। তাই মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। একেবারে পিয়ন থেকে হাইয়েস্ট লেভেল ক্যাবিনেট সেক্রেটারি পর্যন্ত তো আছে, সবাই পাবে। তবে এটার স্ল্যাব দুইটা হইতে পারে, একটা হলো অফিসারদের জন্য একটু কম আর স্টাফদের জন্য একটু বেশি, যাতে ব্যালেন্সিং হয়। আর একটা হলো পেনশনারদের জন্য পায়। এ ভাতা বিশেষ এক ধরনের সুবিধা যা মূল বেতনের সাথে যোগ হবে। কত শতাংশ দেয়া হবে তা নির্ধারণ করবে এ সংক্রান্ত কমিটি। সাজেস্ট করেছিলাম 37 আর 35, শেষ পর্যন্ত হয়েছে 32। ঠিক এরকম আমরা আপার লিমিট আর লোয়ার লিমিট একটা দিব, কিন্তু দেয়া হবে, অবশ্যই দেওয়া হবে। পদ বঞ্চিত কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে আন্দোলন করে আসছেন। এমন 764 জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে আর্থিক সুবিধা প্রদানের সুপারিশ করেছে এ সংক্রান্ত কমিটি। তা দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানান জনপ্রশাসন সচিব। কারণ আমি নিজেই এটার একজন আবেদনকারী, এবং কতজন কি পদ এগুলো তো কেউই জানি না আমরা, যেহেতু দ্যাট ইজ স্টিল সিলগালা। ওটা আসতে হবে। তা আমরা যারা চাকরি করি, চাকরি করেছি, চাকরি করব, চাকরির কিছু বিধিবিধান আছে, এটা আমরা হয়তো অনেকে জানি অথবা জানি না, কিন্তু মানতে হবে। তো এর বাইরে আপনার আমার যাওয়ার কোনো সুযোগ নেই। এর আগে একটি প্রতিবেদন জমা দেয় বিএনপি গঠিত জনপ্রশাসন সংস্কার কমিটি। আওয়ামীপন্থী কর্মকর্তা কর্মচারীদের সরিয়ে দেওয়ার সুপারিশ করেন কমিটির প্রধান ইসমাইল জবিউল্লাহ। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। উচ্চ আদালতের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে ফ্যাসিবাদের দোষর হিসেবে কাজ করার যে অভিযোগ উঠেছিল তার তদন্ত শেষ করেছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। ইতোমধ্যে সেই তথ্যাবলী ও সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। সকালে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে তথ্য জানানো হয়েছে। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। এর আগে গত 4 ডিসেম্বর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বলা হয়, কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অসদাচরণের অভিযোগের প্রাথমিক তদন্ত করছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এবং এ তদন্তের অগ্রগতি হয়েছে। দুর্নীতি ও ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোষর হিসেবে কাজ করার অভিযোগ ওঠায় গত 16 অক্টোবর 12 বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তাদের হাইকোর্টের বেঞ্চে বিচার কাজ পরিচালনার দায়িত্ব থেকে বিরত রাখা হয়। 12 বিচারপতি হলেন বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি আশিস রঞ্জন দাস, বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার, বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি আতাউর রহমান খান, বিচারপতি শাহেদ নূর উদ্দিন, বিচারপতি মোহাম্মদ আক্তারুজ্জামান, বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলাম, বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন, বিচারপতি খিজির হায়াত, বিচারপতি খন্দকার দিলিরুজ্জামান। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানী মোহাম্মদপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করতে গিয়ে তিনি এই কথা বলেন। 53 বছরের রাজনীতিবিদদের অর্জন নিয়ে একজন উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, এসব বক্তব্য অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের আস্থা সমর্থনকে দুর্বল করবে। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে চাঁদাবাজদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বিএনপির এই মুখপাত্র। কিছু সংস্কারের কথা আপনারা বলে সেটা যারা আসবেন সামনে জনগণের ভোটে যারা ক্ষমতা আসবেন তাদের কাছে সেটা আপনারা দিয়ে যান। এর জন্য যদি আপনারা দীর্ঘদিন দীর্ঘ সময় এবং রাজনীতিবিদরা কিছুই করেনি, 50 বছরে কিছুই করতে পারেনি, এই ধরনের অহংবোধের প্রতীক যদি আপনারা অভিব্যক্তি ঘটান, তাহলে কিন্তু মানুষ ক্রমান্বয়ে আপনাদের প্রতি এখন যে ভালোবাসা আছে সেই ভালোবাসা হ্রাস পেতে থাকবে এবং মনে করবে আপনারা অসৎ উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করছেন। দীর্ঘ ভোগান্তি শেষে অবশেষে চালু হলো শিববাড়ি ঢাকা রুটে বিআরটি প্রকল্প। পরীক্ষামূলকভাবে বিআরটি লেনে 10টি বিআরটিসি বাস দিয়ে সেবা চালু করা হয়েছে। একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে গাজীপুর ঢাকা রেল রুটে 2 জোড়া কমিউটার ট্রেন সার্ভিস। এই সার্ভিস দুটির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। গাজীপুর প্রতিনিধির তথ্যচিত্রে তরিক ইসলামের রিপোর্ট। রাজধানীর সড়কের উপর চাপ কমাতে 2011 সালে
বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্প হাতে নেই সরকার। 4 বছরের মধ্যে এই প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও কয়েক দফা সময় বাড়িয়েও তার সুফল পায়নি রাজধানীবাসী। প্রায় 1 যুগ পর বিজয় দিবস উপলক্ষে উদ্বোধন করা হলো শিববাড়ি ঢাকা গাজীপুর বিআরটি লেনে বিআরটিসি বাস চলাচল। পরীক্ষামূলকভাবে 10টি বাস দিয়ে এ সেবা চলবে বলে জানান উপদেষ্টা। মানুষ যাতে উপকৃত হয় এই জন্য আমরা এই অসম্পূর্ণ বিআরটি লেনে আমরা বিআরটিসির বাস চালু করেছি। আমরা আশা করছি যে আগামী জুনের মধ্যে এই বিআরটিটা মোটামুটিভাবে চালু করা যাবে। একই দিনে উদ্বোধন করা হয় গাজীপুর থেকে ঢাকাগামী 2 জোড়া কমিউটার ট্রেন। ঢাকা থেকে গাজীপুর অথবা গাজীপুর থেকে ঢাকায় গিয়ে নিয়মিত অফিস করে থাকেন তাদের জন্য এই সার্ভিসটি অনেক স্বস্তিদায়ক হবে বলে জানান উপদেষ্টা ফজলুল কবির খান। এই ধরনের আরো 2টি ট্রেন চালু করা হবে আগামী 26শে মার্চ স্বাধীনতা দিবসে। এখন আমরা গণপরিবহনের উপর জোর দিচ্ছি যাতে সাধারণ মানুষ অল্প খরচে অল্প সময়ে তাদের গন্তব্যে পৌঁছতে পারেন। আগামী 26 মার্চ ঢাকা নরসিংদী ঢাকা এবং ঢাকা নারায়ণগঞ্জ ঢাকা রুটে আরও কমিউটার ট্রেন চালু করা হবে বলেও জানান উপদেষ্টা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। মহান মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের বিশেষ আয়োজন মুক্তিযুদ্ধের বিজয় গাথা। দেশ যখন বিপদে তখন জীবনের মায়া হয়ে পড়ে তুচ্ছ। মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার স্মৃতি রোমন্থন করতে গিয়ে বললেন বীর মুক্তিযোদ্ধা শওকতুর রহমান চিনু, যিনি খেলেছেন ঢাকা ক্রিকেট লিগে, ছিলেন আইসিসির প্যানেলভুক্ত এবং টিভি আম্পায়ার। দেশ স্বাধীন হওয়ার এত বছর পরে এসে এখনো তার আক্ষেপ, প্রিয় মাতৃভূমি কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারেনি। নড়াইলের এই বীর মুক্তিযোদ্ধার কথা জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি SM আশরাফ। 1971-এর মুক্তিযুদ্ধ, শহীদ হলেন কত বীর, কারো কথা জেনেছি, কারোটা থেকে গেছে অজানাই, হারিয়ে গেছে নাম না জানা কত প্রাণ। প্রতিরোধের থেকেই কিন্তু একটা প্রতিশোধের একটা স্পৃহা জাগলো যে এর একটা প্রতিশোধ নিতেই হবে, এবং নিতে গেলে এটা গ্রহণ করতে গেলে কি করতে হবে, আমাদের অবশ্যই মুক্তিযুদ্ধ করতে হবে। আমরা হয়তো শেষ হয়ে যাব, আমাদের নিজেদেরকে উৎসর্গ করব, বাট আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যেন আমরা একটা ভালো কিছু দিয়ে যেতে পারি। শওকতুর রহমান চিনু 70-এর যাত্রী, মুক্তিযুদ্ধ নিয়ে অক্লান্ত কথা বলতে পারেন। তবে কিছু কথা বলতে বলতে কিংবা শুনতে শুনতে ক্লান্তি আসে না, মনে হবে যেন ফিরে গেছেন সেই যুদ্ধকালীন সময়টায়। আমরা কালিয়া থানায় অ্যাটাক করলাম, যেটা নড়াইলের একটা বেশ প্রভাবশালী ওখানে রাজাকারদের খুব ইয়ে ছিল। ওই আক্রমণটায় আমরা সফল হতে পারি। আচ্ছা, কেন? ডিউ টু হলো যে আমাদের যে LMG ম্যান ছিল, গানার কিন্তু তার LMGর ম্যাল ফাংশন হয়ে গেছিল, মানে ওটা কাজ করতেছিল না। রাজাকাররা আমাদের পুরো ঘেরাও করে ফেলছে। এখন ওখানে তাদের সাথে আমাদের এই 25 থেকে 20 মিটার এর মধ্যেই কিন্তু সামনাসামনি আমরা একটা ব্রাশ ফায়ার করলাম, ওদের কিছু মারা গেল, আমাদের কারোর গুলি লাগলো না। ওখান থেকে আস্তে করে আমরা রিট্রিট করলাম, 30 থেকে 40 ফিট উঁচু হবে নিচে খাড়ি, সবাই ওখান থেকে জাম্প করলাম। এই যুদ্ধটার সময় মনে হয়েছিল যে এই মনে হয় আমাদের শেষ। সেদিন তিনি ফিরে এসেছেন নিশ্চিত মৃত্যুর মুখ থেকে। এরপর অনেক যুদ্ধেই অংশ নিয়েছিলেন। এর মধ্যে 10 ডিসেম্বর নড়াইলকে মুক্ত করার শ্বাসরুদ্ধকর দিনটি স্মৃতিপটে এখনো জ্বলজ্বলে। ওয়াবদাতে হলো ওদের মেইন হেডকোয়ার্টার, এইটাকে আমরা আক্রমণ করে দিই। আমরা ফায়ার ওপেন করলাম ভোর 3টা-4টা থেকে, বৃষ্টির মতন গুলি। ওদের কাছে LMG আছে, ভালো পজিশনে আছে, ওদের কাভারিং ভালো। আমাদের ভিতরেই একজন দেখা গেল যে LMG নিয়ে বসে আছে, ব্যারেলটা দেখা যাচ্ছে। সে অ্যাজাম্পশন করলো যে ব্যারেলের ঠিক এই পাশেই নিশ্চয়ই তার মাথাটা হবে। ওই ব্যারেল দিয়ে সে ফায়ার করলো, দেখা গেল যে LMG ম্যান শেষ। বাবা ভাই সহ পরিবারের 5 জনই মুক্তিযোদ্ধা। নড়াইলের এই বীর বলেন যে স্বপ্ন নিয়ে তারা দেশ মুক্ত করতে ঝাঁপিয়ে পড়েছিলেন, তা পূরণ হয়নি। আশঙ্কা 2024-এর জুলাইয়ের যোদ্ধারাও সেই মর্যাদা পাবেন কিনা। অতীতে সবসময় আমরা এইভাবেই নিগৃহীত হয়েছি এবং অপমানিত হয়েছি। অদ্যাবধি আমরাও হয়ে যাচ্ছি। আমাদের পরবর্তী প্রজন্ম যে এত বড় একটা ত্যাগ স্বীকার করলো, আমার মনে হয় তারাও যে খুব একটা ভালো অবস্থানে থাকতে পারবে। এই জীবন সায়ান্নের শেষের দিকে এসে আত্মবিশ্বাসটুকু আমি হারাই ফেলছি। SM আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের মহাসমাবেশে যোগ দিতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ নিয়ে 7 বছর পর কোনো সমাবেশে যোগ দেবেন তিনি। আগামী 21 ডিসেম্বর রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সবশেষ 2017 সালের 12 নভেম্বর রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে বিপ্লব ও সংহতি দিবসের মহাসমাবেশে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন খালেদা জিয়া। এর আগে গত 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায় বিএনপির চেয়ারপারসনকে। এর মধ্য দিয়ে এক যুগ পর সেনাকুঞ্জের কোনো অনুষ্ঠানে অংশ নেন খালেদা জিয়া। 2018 ফেব্রুয়ারিতে কারারুদ্ধ হবার পর এটি ছিল তার প্রথম কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেয়া। আগামীকাল 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। বিজয় দিবসে জাতির শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে পুরোপুরি প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। এরই মধ্যে পুরো স্মৃতিসৌধ এলাকা ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। রং তুলির কাজও শেষ। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে স্মৃতিসৌধ এলাকা। সাভার থেকে শেখ বাশারের রিপোর্ট জানাচ্ছেন খায়রুল ইসলাম। কাল মহান বিজয় দিবস। শ্রদ্ধা আর ভালোবাসায় মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করবে জাতি। শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। 16 ডিসেম্বরের ভোরের সূর্য ওঠার সাথে সাথে সাভার জাতীয় স্মৃতিসৌধে নাম না জানা লাখো শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, কূটনীতিক সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ভালোবাসায় ভরে উঠবে স্মৃতিসৌধ। মহান বিজয় দিবসকে সামনে রেখে বাহারি ফুলের সমারোহে সাজিয়ে তোলা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। 2 সপ্তাহ ধরে পরিচ্ছন্নতা কর্মী কাজ করছেন স্মৃতির এ মিনারের পরিচ্ছন্নতা ও সাজসজ্জায়। আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। সাভার স্মৃতিসৌধ মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা সহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করতে পুরো এলাকাকে আনা হয়েছে সিসিটিভির আওতায়। এবারে ভিন্ন প্রেক্ষাপটে এটা মাথায় রেখে আমরা পুরা নিরাপত্তা ব্যবস্থাকে সাজিয়েছি। একে 11টা সেক্টরে ভাগ করা হয়েছে। মূল ভেন্যু একটা সেক্টর আর রোড 10টা সেক্টর। ভিভিআইপি তাদের নিরাপত্তাটা মাথায় রেখে আমরা পুরো ব্যবস্থা গ্রহণ করেছি। সর্বস্তরের মানুষের ভালোবাসার স্পর্শ পেতে প্রতীক্ষায় এখন জাতীয় স্মৃতিসৌধ চত্বর। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ব্যুরো রিপোর্ট। আগামী নির্বাচনে প্রবাসী নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করা গেলে তা এই সরকারের অনেক বড় অর্জন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। জাতীয় প্রেস ক্লাবে গ্লোবাল বাংলাদেশিস অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটস আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা বলেন, সারা বিশ্বে 41টি দেশে ভোট দিত প্রবাসীরা। 42তম দেশ হিসেবে বাংলাদেশ এর গৌরব অর্জন করলে সব দিক থেকে সুবিধা পাবেন রেমিটেন্স যোদ্ধারা। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের কাছে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের জন্য ন্যাশনাল আইডি কার্ড দেওয়ার দাবি জানানো হয়েছে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার। এ সময় বিদেশি দূতাবাসগুলোতে এনআইডি ডিভিশন থাকার দাবি জানান সাংবাদিক শফিক রেহমান। অনুষ্ঠান শেষে প্রবাসে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের চিত্র প্রদর্শনী করা হয়। তখন কিন্তু সহজে আমি আরো একটা কমপ্লেন, যারা বাংলাদেশের জন্মগ্রহণকারী নাগরিকরা আছেন সেই সমস্ত প্রবাসীদের কাছে যেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভোটাধিকার প্রয়োগের জন্য ন্যাশনাল আইডি কার্ড দেওয়া হয়। আমাদের দেশে প্রত্যেকটা এমবাসি এখন ডক্টর ইউনূসকে বিবেচনা করতে হবে, এমবাসি নতুন করে কাঠামো তৈরি করা যায় এবং নতুন ডিভিশন করা যায়, যার মধ্যে একটা প্রধান ডিভিশন হবে এনআইডি ডিভিশন। লাখো পর্যটকের পদচারণায় মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত। সাপ্তাহিক ছুটি সহ 16 ডিসেম্বর পর্যন্ত টানা 4 দিনের ছুটি থাকায় সমুদ্র সৈকতে নেমেছে পর্যটকের ঢল। 5 শতাধিক হোটেল মোটেলের খালি নেই কোনো রুম। পর্যটকদের জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা। কক্সবাজার জেলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিলের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকুর রহমান। স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ হওয়ায় অনেকেই পরিবার পরিজন নিয়ে ভ্রমণে এসেছেন কক্সবাজারে। অনেক প্রতিষ্ঠান মিটিং এর ভেন্যু হিসেবে সৈকতকে বেছে নিয়েছেন, ফলে লাখো পর্যটকের পদচারণায় মুখরিত এখন কক্সবাজার। পরীক্ষা শেষ, তাই আমি
আমার ফ্যামিলি এবং আমার ফ্রেন্ডদের সাথে কক্সবাজারে ঘুরতে আসছি। বাচ্চাদের পড়াশোনা শেষ, পরীক্ষা শেষ, ওরা সারা বছর একটু পরিশ্রম করে, ওই জন্য বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য নিয়ে এসেছি। সব সময়ের জন্য কক্সবাজার হচ্ছে একটা রিফ্রেশমেন্টের স্থান। অনেকদিন পর আসছি ফ্রেন্ড সার্কেলের সাথে, অনেক ভালো লাগতেছে। বাবার সাথে আসছি, খুব ভালো লাগছে, পরীক্ষা শেষ ঘুরতে আসছি। 17 ডিসেম্বর পর্যন্ত হোটেল, মোটেল, গেস্ট হাউস কিংবা রিসোর্ট কোথাও কোনো রুম খালি নেই। 18 ডিসেম্বর থেকে 25 ডিসেম্বর পর্যন্ত কিছু রুম খালি হওয়ার সম্ভাবনা থাকলেও 31st নাইট পর্যন্ত শতভাগ রুম অগ্রিম বুকিং নেওয়া হয়েছে বলে জানান হোটেল মালিকরা। আগামী 10 দিন সৈকতে অন্তত 7 লাখ পর্যটকের সমাগম ঘটবে বলে ধারণা করছেন হোটেল মালিকরা। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ব্যতীত আমরা ইনশাআল্লাহ এই ডিসেম্বর পাস করতে পারবো। এবং শুধু ডিসেম্বর নয়, এখন থেকে মার্চ পর্যন্ত 30 মার্চ পর্যন্ত কক্সবাজার পর্যটন নগরী পর্যটনে ভরপুর থাকার সম্ভাবনা দেখা দিয়েছে। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে টুরিস্ট পুলিশের টহল দ্বিগুণ করা হয়েছে। পাশাপাশি গাইড হিসেবেও কাজ করছে টুরিস্ট পুলিশ। আমরা পর্যটকদের সার্বিক নিরাপত্তার জন্য আমরা এই 3 জায়গায়, বিশেষ করে লাবণী পয়েন্ট, সুগন্ধা এবং কলাতলি পয়েন্টে আমরা স্পেশাল মোবাইল পার্টি দিয়েছি। ভরা মৌসুমে কক্সবাজার ভ্রমণে আগে থেকেই হোটেল বুকিং করে যাওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। শীতকাল শুরুর আগে তীব্র ঠান্ডায় কাঁপছে দেশ। বিপর্যস্ত দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের জনজীবন। আবহাওয়া অধিদপ্তর জানায়, রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতুলিয়া ও চুয়াডাঙ্গায়। একই সাথে জানায়, এই অবস্থায় বিরাজ করতে পারে আরও 4 থেকে 5 দিন। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত সীমান্তবর্তী জেলা শেরপুর। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টির মতো ঝরে কুয়াশা। এতে সড়ক ও মহাসড়কে যানবাহন চলছে ধীর গতিতে। ভিড় বেড়েছে ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে। একই সাথে বেড়েছে শীতকালীন নানা রোগের প্রকোপ। টানা শীত ও কুয়াশার কারণে রবি শস্যের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। চলাফেরা করে কঠিন হইতেছে, অসুখ হইতেছে। এই কুয়াশার মধ্যে ঘুরতে বাইরেই বেড়ানো যেতেছে। খুব ঠান্ডা, আমার গতরের মধ্যে কাপড় আছে নাহলে 10টা। ঠান্ডার জন্য কাশি, কাশ বন্ধ হইতেছে না। পৌষের আগে শীতের দাপটে কাবু চুয়াডাঙ্গার মানুষ। জেলার উপর দিয়ে তৃতীয় দিনের মতো বয়ে চলেছে মৃদু শৈত্য প্রবাহ। দেশের সর্বনিম্ন তাপমাত্রাও এখানেই 9.3 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ব্যাপক ঠান্ডা পড়ে যাওয়ায় উপার্জন হারাচ্ছেন রিক্সা, ভ্যান চালক সহ খেটে খাওয়া মানুষেরা। কুয়াশা কম, শীত বেশি, অতিরিক্ত শীত, মানুষজন শীত হয়ে গেল। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়েও। শীতের দাপটে চরম ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। হাসপাতালগুলোতে শীতজনিত নানা রোগে বয়স্ক ও শিশুদের ভিড় বেড়েছে। তবে আজ বেলা বাড়ার সাথে সাথে সূর্য ওঠায় কিছুটা হলেও স্বস্তি মিলেছে। জেলা প্রশাসন বলছে, শীতার্তদের মাঝে এখন পর্যন্ত 12,000 কম্বল বিতরণ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নারায়ণগঞ্জের নবীগঞ্জে 1800 দুস্থ মানুষের মাঝে অর্থ উপার্জনের জন্য বিভিন্ন উপকরণ ও আর্থিক সহায়তা দিয়েছে লায়ন্স ক্লাব অফ নারায়ণগঞ্জ সিটি। এছাড়াও চক্ষু ও ডায়াবেটিস পরীক্ষা করে তাদের চিকিৎসাও দেওয়া হয়। নবীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লায়ন্স ক্লাব অফ নারায়ণগঞ্জ সিটি আয়োজিত দিনব্যাপী এই সেবা কর্মসূচিতে উপস্থিত ছিলেন লায়ন্স মাল্টিপল জেলার প্রাক্তন কাউন্সিল চেয়ারপারসন প্রকৌশলী আব্দুল ওয়াহাব, লায়ন্স জেলা গভর্নর মোহাম্মদ হানিফ সহ অন্যান্যরা। এ সময় 800 কম্বল, 3টি ভ্যান গাড়ি, 12টি সেলাই মেশিন, 300 স্কুল ব্যাগ, 5টি ছাগল ও 40 জন দুস্থ মানুষের মধ্যে নগদ অর্থ সহায়তা করা হয়। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। অভিবাসীদের ফেরত নিতে অস্বীকারী দেশগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রভাবশালী সাময়িকী টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হওয়ার পর সংবাদ মাধ্যমটিতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প বলেছেন, যেসব দেশ অভিবাসীদের ফেরত নিতে অস্বীকার করবে তাদের জন্য ব্যবসা বাণিজ্যকে অত্যন্ত কঠিন করে তুলবেন তিনি। ওইসব দেশের বিরুদ্ধে চড়া শুল্ক চাপিয়ে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন এই রিপাবলিকান নেতা। একই সাথে বলেন, যুক্তরাষ্ট্র শুধুমাত্র বৈধ উপায়ে লোকজনকে দেশে প্রবেশ করতে দেবে। এবারে পার্টিস খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ কঠিন হবে বলে জানালেন অধিনায়ক লিটন দাস। 3 ম্যাচ সিরিজের প্রথমটিতে সেন্ট ভিনসেন্টে সোমবার ভোর 6টায় মাঠে নামবে টাইগাররা। ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হওয়ায় সফরকারী দলের মনোবল এখন তলানিতে। রিপোর্ট করছেন SM আশরাফ। টি-20 সিরিজের আগে ভেন্যুতে পূর্ণাঙ্গ অনুশীলনের সুযোগ ছিল কেবল একদিনই। সিরিজ শুরুর আগে তা ভেসে গেছে বৃষ্টিতে, তাই শেষ মুহূর্তের প্রস্তুতিটাও নিতে পারেনি বাংলাদেশ। এই সংস্করণে ধারাবাহিক নয় জাকের আলী, আফিফ হোসেনরা। এবছর 21 ম্যাচে জয় মাত্র 9টিতে। লিটন দাস সে কথা স্মরণ করেই বললেন, কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে। গতকালকে আমরা আন্ডারলাইটে ফিল্ডিং প্র্যাকটিস করেছি, আর এই টিমে ম্যাক্সিমাম প্লেয়ারই অনেকদিন ধরে ওয়ানডেও খেলেছে, টেস্টও খেলেছে, তারা খেলার উপরই আছে। 2-1টা প্লেয়ার হয়তো বা নিউ, বাট তারাও 2-1টা সেশন প্র্যাকটিস করার সুযোগ পেয়েছে। অন্যদিকে এই ফরম্যাটই সবচেয়ে বেশি ভয়ঙ্কর ক্যারিবীয়রা। তার উপর নিজেদের মাঠে খেলা হওয়ায় বাড়তি সুবিধাও পাচ্ছে তারা। বাংলাদেশের অধিনায়ক তাই পিছিয়ে রাখছেন দলকে। বরাবর টি-20 ম্যাচগুলো আমাদের জন্য সবসময় কঠিনই হয়, আর যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজের হোম গ্রাউন্ডে খেলা হবে, সো একটু ডিফিকাল্টি আমাদের ভিতর হবেই। বাট আমরা চেষ্টা করব যে এখান থেকে কিভাবে বেরিয়ে আসা যায় এবং ভালো একটা সিরিজ খেলার জন্য। যদিও ভেন্যু বাংলাদেশের চেনা, গত জুনে টি-20 বিশ্বকাপে 3 ম্যাচ খেলে 2টিতেই জয় নিয়ে মাঠ ছাড়ে। SM আশরাফ, ATN বাংলা। স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদকে 3-3 গোলে রুখে দিয়েছে রায়ো ভায়োকানো। এতে পয়েন্ট টেবিলে শীর্ষ স্থানে ওঠার সুযোগ হারিয়েছে কার্লো অ্যানচেলত্তির দল। নিজেদের মাঠে 3 মিনিটে লা ব্লাঙ্কোদের অবাক করে ভায়োকানোকে এগিয়ে নেন উনাই লোপেস। এরপর 36 মিনিটে আব্দুল মোমিন ব্যবধান দ্বিগুণ করেন। তবে ফেদেরিকো ভালভার্দে আর জুড বেলিংহাম প্রথমার্ধে সমতায় ফেরায় রিয়াল মাদ্রিদকে। বিরতির পর রদ্রিগো ব্যবধান 3-2 করেন, তবে সেই লিড তারা ধরে রাখতে পারেনি। ইসি পালাজন 64 মিনিটে ভায়োকানোর হয়ে তৃতীয় ও সমতা সুযোগ গোলটি করেন। এতে 17 ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট 38। সমান ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট হয়েছে 37। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ ও পূর্ব তিমুর একসাথে কাজ করবে, যৌথ সংবাদ সম্মেলনে দুদেশের শীর্ষ নেতা। চুক্তি ও সমঝোতা স্মারক সই। সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাবেন মহার্ঘ ভাতা, বললেন জনপ্রশাসন সচিব। পদবঞ্চিত 764 জনকে দেয়া হবে উচ্চ পদমর্যাদায় আর্থিক সুবিধা। উচ্চ আদালতের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অসদাচরণের অভিযোগের প্রাথমিক তদন্ত শেষ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের। সিদ্ধান্ত নিতে রাষ্ট্রপতির কাছে সুপারিশ। গাজীপুর ঢাকা রুটে বিআরটিসির এসি বাস চালু, 2 জোড়া কমিউটার ট্রেন সার্ভিসের উদ্বোধন। যাতায়াত স্বস্তিদায়ক হবে, জানালেন সড়ক ও সেতু উপদেষ্টা। এবং কাল মহান বিজয় দিবস, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ, নিরাপত্তা জোরদার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।